যখনই দুনিয়ার সবচেয়ে বড় সাপের কথা বলা হয়, সবার আগে আমাদের মাথায় আসে অ্যানাকোন্ডা কিংবা বিশালাকার পাইথনের কথা। কিন্তু আমি যদি বলি, একসময় এই পৃথিবীতেই এমন এক সাপ বসবাস করত, যার সামনে আজকের অ্যানাকোন্ডা এবং পাইথন ছিল দুধের শিশুর মতো। এই সাপটি আকারে এতটাই বিশাল ছিল যে তার ফনা তুললে মনে হতো সে যেন আকাশ ছুঁয়ে ফেলবে। হ্যাঁ, আমি কথা বলছি টাইটানোবোয়া নামের এক মহাবিনাশী সাপের। এই দৈত্যকার সাপটি এখন পর্যন্ত পৃথিবীতে প্রমাণ পাওয়া সবচেয়ে বড় সাপের তালিকার শীর্ষে অবস্থান করছে। কিন্তু প্রশ্ন হলো, এই সাপটি এত বিশাল আকার ধারণ করছিল কিভাবে, এবং ঠিক কী কারণে তারা এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। তাহলে চলুন আজকের ভিডিওতে তাদের জন্ম থেকে মৃত্যু অবধি ইতিহাস জেনে আসি। বন্ধুরা, আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীর শীর্ষ শিকারীদের স্থান খালি হয়ে যায়। খাদ্য শৃঙ্খলের এই শীর্ষ স্থান পূরণ করার জন্য কাউকে তো এগিয়ে আসতেই হতো। সেই সময় পৃথিবীর স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপরা এই দায়িত্বটি গ্রহণ করে। ডাইনোসরদের বিলুপ্তির পর বেঁচে থাকা প্রাণীদের কাছে ছিল বিকশিত হওয়ার সুবর্ণ সুযোগ। ঠিক এই সময়েই পৃথিবীর ইতিহাসে দেখা দেয় এক বিশাল এবং ভয়ঙ্কর সরীসৃপ টাইটানোবোয়া। টাইটানোবোয়া ছিল এক প্রাগৈতিহাসিক সাপ, যা বোয়া পরিবারের অন্তর্ভুক্ত। এই পরিবারের সাপগুলো আকারে বিশাল হলেও বিষাক্ত নয়। মূলত আমেরিকার মহাদেশে এদের দেখা যেত। এই সাপটি তার সময়ের অত্যন্ত খতরনাক এবং প্রাণঘাতী ছিল, যার আতঙ্ক ছিল সারা পৃথিবীতে। আজকের দিনে দেখা বোয়া কনস্ট্রিক্টর এবং অ্যানাকোন্ডা, তাদেরকে বলা হয় টাইটানোবোয়ার বংশধর। বিজ্ঞানীদের মতে ডাইনোসরদের বিলুপ্তির পর অর্থাৎ প্লেওসিন যুগে টাইটানোবোয়ারা প্রায় 50 লক্ষ বছর ধরে পৃথিবীতে রাজত্ব করছিল। যেহেতু এরা অ্যানাকোন্ডার পূর্বপুরুষ, তাই এদের বসবাসও মূলত সেই অঞ্চলে ছিল যেখানে বর্তমানে অ্যানাকোন্ডা পাওয়া যায়। বিশাল আকার এই সাপের প্রধান আবাসস্থল ছিল দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গল। 2009 সালে উত্তর পূর্ব কলম্বিয়ার স্রেজন কয়লার খনিতে এই সাপের অস্তিত্বের প্রথম প্রমাণ পাওয়া যায়। প্রথমে উদ্ধার হওয়া জীবাশ্মগুলোকে কোনো বিশালাকার কুমিরের মনে করা হয়েছিল, কিন্তু পরে পরীক্ষা করে বোঝা যায় এগুলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়ার ফসিল। এই আবিষ্কার বিজ্ঞানীদের জন্য ছিল এক বিশাল বিস্ময়কর তথ্য, কারণ এই ফসিলগুলো থেকে জানা যায় টাইটানোবোয়া কতটা বিশালাকার এবং শক্তিশালী ছিল। এবং সেই সঙ্গে উঠে আসে এই সাপের জীবনযাত্রা ও পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। কয়লার খনিতে পাওয়া ফসিল থেকে টাইটানোবোয়ার আকারের অনুমান যতটা বিশাল ছিল, তা শুনলে আপনি নিশ্চিতভাবেই অবাক হয়ে যাবেন। এই সাপ প্রায় 13 মিটার বা 43 ফুট লম্বা হতো, যেখানে আজকের সবচেয়ে বড় অ্যানাকোন্ডার দৈর্ঘ্য মাত্র 15 থেকে 20 ফুট। এই সাপের ব্যাস ছিল প্রায় 3 ফুট, অর্থাৎ একটি 10 বছর বয়সী শিশু অনায়াসেই সাপের উপর আড়াআড়িভাবে শুয়ে থাকতে পারবে। এবং এদের ওজন ছিল প্রায় 1135 কিলোগ্রাম, যা অ্যানাকোন্ডার তুলনায় প্রায় 4.5 গুণ ভারী। এত বিশাল আকার হওয়ার কারণে টাইটানোবোয়াদের মাটিতে চলাফেরা করা বেশ কঠিন হয়ে যেত, তাই তারা বেশিরভাগ সময় জলাভূমি বা নদীর ভেতরে সময় কাটাতো। জলের ভেতরে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলাচল করতে পারত। আজকের দিনের অ্যানাকোন্ডাদের মধ্যেও এই একই অভ্যাস দেখা যায়। অ্যানাকোন্ডা অথবা বোয়া কনস্ট্রিক্টের মতো টাইটানোবোয়াও ছিল বিষহীন সাপ। এরা সাধারণত জলাশয় বা গাছের আড়ালে লুকিয়ে থেকে শিকারের জন্য অপেক্ষা করত। সঠিক সুযোগ পেলেই হঠাৎ করে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ত। টাইটানোবোয়ার শিকার করার প্রধান কৌশল ছিল শিকারকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরা। তারা শিকারকে এত শক্ত করে চেপে ধরত যে সেই চাপ যে কোনো প্রাণীর হাড় পর্যন্ত ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই চাপ প্রায় 400 PSI পর্যন্ত হতো। শিকারের হৃদস্পন্দন পুরোপুরি বন্ধ হয়ে না যাওয়া পর্যন্ত তারা চাপ দিয়েই যেত। সবশেষে শিকার মারা গেলে টাইটানোবোয়া তাকে আস্ত গিলে ফেলত। এত বিশালাকার হওয়ার কারণে টাইটানোবোয়ার প্রচুর খাদ্যের প্রয়োজন হতো। তাদের খাদ্যের তালিকায় মূলত ছিল জলজ প্রাণী, যেমন বড় বড় মাছ, কচ্ছপ এবং সেই সময়ের কুমির জাতির প্রাণী। এই শক্তিশালী শিকারগুলোকেও তারা সহজেই ধরতে পারত এবং সেখান থেকেই জোগাড় করত নিজেদের বিশাল শরীর টিকিয়ে রাখার শক্তি। এবার চলুন জেনে আসি এরা এত বিশাল আকার হলো কিভাবে। টাইটানোবোয়া মূলত ঠান্ডা রক্তের প্রাণী, অর্থাৎ তাদের শরীরের তাপমাত্রা তারা নিজেরাও নিয়ন্ত্রণ করতে পারত না, বরং চারপাশের পরিবেশের তাপমাত্রার উপরই তাদের শরীর নির্ভর করত।
বিজ্ঞানীদের মতে টাইটানোবোয়ার এত বিশাল আকার ধারণ করার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল সেই সময়কার পৃথিবীর অত্যন্ত উষ্ণ আবহাওয়া। ডাইনোসরদের বিলুপ্তির সময় পৃথিবীর তাপমাত্রা আজকের তুলনায় প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এই গরম ও আর্দ্র পরিবেশ টাইটানোবোয়ার শরীরের দ্রুত বৃদ্ধি ও বিশালাকার নেওয়ার জন্য একেবারে উপযোগী ছিল। বিশেষ করে অ্যামাজন অঞ্চলের তাপমাত্রা তখন প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকত। এই দীর্ঘদিনের গরম পরিবেশই টাইটানোবোয়াকে পরিণত করছিল এক বিশালাকার দানবীয় সাপে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় এবং এত শক্তিশালী হওয়ার সত্ত্বেও টাইটানোবোয়া বিলুপ্ত হলো কিভাবে? স্বাভাবিকভাবে এমন সাপকে শিকার করা বা হারানো প্রায় অসম্ভব ছিল। তাই কিছু বিজ্ঞানীরা মনে করেন টাইটানোবোয়ার বিলুপ্তির প্রধান কারণ ছিল ধীরে ধীরে পৃথিবীর আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়া। সময়ের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে, আর ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে টাইটানোবোয়ার মতো বিশাল সরীসৃপরা নিজেদের শরীর সেই ঠান্ডা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। এই ঠান্ডাই ধীরে ধীরে টাইটানোবোয়ার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এর ফলেই একসময় পৃথিবী থেকে টাইটানোবোয়া সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং ইতিহাসের পাতায় রয়ে যায় শুধু তাদের চিহ্ন। তবে কিছু বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন বর্তমান সময়ে পৃথিবীর তাপমাত্রা আবারও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। যদি এই উষ্ণতা আরও বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে সরীসৃপ প্রাণীরা আবারও বিশাল আকার ধারণ করতে পারে, আর তখন হয়তো পৃথিবী আবারও টাইটানোবোয়ার মতো কোনো এক বিশাল সরীসৃপের জন্ম দেখতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপের জন্ম হয়েছিল আর কিভাবেই বা তাদের সমাপ্তি ঘটেছিল। তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি টাইটানোবোয়ার মতো কোনো এক বিশাল সরীসৃপ আবারও পৃথিবীতে ফিরে আসে তাহলে পৃথিবীর কী অবস্থা হতে পারে।